আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী পাঠশালা এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। সাথে আছি আমি আজমাইন মাহাতাব। আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের এসএসসি উচ্চতর গণিত তৃতীয় অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট উপপাদ্য 5 তথা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কভার করবো ইনশাআল্লাহ। আমাদের এই উপপাদ্য 5 অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বোঝার জন্য এর আগে প্রিভিয়াস যে দুটো উপপাদ্য আছে, উপপাদ্য 3 এবং উপপাদ্য 4, কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত থাকা লাগবে। এই দুটো উপপাদ্য যদি তোমরা না পারো তাহলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা তোমরা বুঝবে না। আমাদের উপপাদ্য 3 হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবং উপপাদ্য 4 হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের আজকের এই উপপাদ্যটা কভার করার জন্য অনেক বেশি কাজে লাগবে। তোমরা যারা এই দুটো উপপাদ্য পারো তারা আমাদের আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা, আর যারা পারো না তাদের কোনো চিন্তা করার দরকার নাই। ভাইয়া প্রিভিয়াস লেকচারগুলোতে উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 খুব ভালো করে ডিটেলসে বুঝাইছি। তোমরা যারা এই উপপাদ্য দুইটা পারতে না আগে ক্লাসগুলো করে আসো, দেন আমাদের আজকের ক্লাসটা করবা। তারপরে আশা করি সম্পূর্ণ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে আমাদের এইটা। আর সাধারণ নির্বাচন কি বলছে চলো আমরা একটু দেখি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। আমি সাধারণ নির্বাচনের এই অংশটাকে একটা পার্ট করতেছি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেহেতু প্রথমে ত্রিভুজের কথা বলছে, সবার আগে আমাদের কি লাগবে? একটা ত্রিভুজ লাগবে। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে বলিনি, আমাদের পাঠ্য বই কিন্তু এই প্রমাণটা দুইটা চিত্র দিয়ে করা হয়েছে। আমরা কিন্তু চাইলে একটা চিত্র দিয়েও কিন্তু এই প্রমাণটা করতে পারি, কখনো ভুল হবে না। কিন্তু খুব রেয়ার সংখ্যক, খুব কম সংখ্যক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছেন যারা হচ্ছে একটা চিত্র দিয়ে যদি আমরা প্রমাণটা করে থাকি সেক্ষেত্রে প্রমাণটা কেটে দেয় অথবা নাম্বার কমাই দেয়। তাই আমরা সেফ জোনে থাকার জন্য বইয়ের মতো করে দুইটা চিত্র দিয়ে কিন্তু আমরা আমাদের আজকের এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা তোমাদেরকে বুঝিয়ে দিব। একটা চিত্র দিয়ে করলে যে ভুল হবে এমনটা না। আমরা জাস্ট সেফ জোনে থাকার জন্য দুইটা উপপাদ্য দিয়ে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করা শিখবো। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের তাহলে সবার আগে কি লাগবে। সবার আগে আমরা দুইটা চিত্র আঁকতেছি। তোমাদের আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসে বেশি বেশি করে শেয়ার করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। ওকে, আচ্ছা এখন আসো, এই যে বিসি বাহু আছে না, এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নাও ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নাও হচ্ছে আমার ডি। ওকে, আচ্ছা তো আমার এই যে চিত্র আঁকছি এটা হচ্ছে আমার 1 নম্বর চিত্র। এটা হচ্ছে আমার চিত্র 1। ওকে, আমরা আরেকটা চিত্র আঁকতেছি। দেখো তোমাদের আজকে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা ক্লাসটা। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমাদের এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি। ওকে, আর আমার এই যে বিসি বাহু আছে না, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার ডি। ওকে, আচ্ছা তো আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে আমার বিসি বাহু আছে না, এই বিসি বাহুটাকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করতেছি। এই বিসি বাহুটাকে আমরা স্যার এফ পর্যন্ত বর্ধিত করছি। আচ্ছা তাহলে দেখো সিএফ, এই সিএফটা হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশ। ওকে, আচ্ছা এখন এই বিসি বাহুর বর্ধিতাংশের উপর আমরা একটা লম্ব আঁকতেছি। ঠিক আছে, বিসি বাহুর বর্ধিতাংশের উপর আমরা একটা কি আঁকতেছি স্যার? লম্ব আঁকতেছি। ওকে, আর লম্বটার নাম হচ্ছে এই, আর লম্বটার নাম হচ্ছে আমাদের কি স্যার? এই। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে চিত্র 2। এটা হচ্ছে আমাদের চিত্র 2।
আচ্ছা, তো আমরা জানি হচ্ছে ত্রিভুজের বাহু 3টা থাকে, ঠিক আছে। তো আমার এই যে এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজের বাহু 3টা, 1 2 3, এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু। ওকে, তো এখন আসো, এখানে কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, তো এখন এখানে 3টা বাহু আছে, আমরা যে কোনো 2টা বাহু ইচ্ছা মতো সিলেক্ট করতেছি। তাহলে আমরা এবি এবং এসি বাহুটা নিচ্ছি। এখানে যে কোনো দুই বাহু বলছে না, তাহলে এখানে 3টা বাহু আছে, এখানে 3টা বাহু আছে, তুমি যে কোনো 2টা নিলেই হবে। তাহলে আমরা যে কোনো 2টা নিচ্ছি। একটা হচ্ছে আমাদের এবি, আর একটা হচ্ছে আমাদের কোনটা, এসি। তুমি চাইলে বিসিটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর কি বলছে দেখো, অঙ্কিত ক্ষেত্রফল। আমি কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছি, আমাদের উপপাদ্যগুলোর ক্ষেত্রে যদি আমরা বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই শব্দগুলো পাই, সেক্ষেত্রে মাথার উপর কি করতে হবে, স্কয়ার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবি স্কয়ার এবং এসি স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এরপর কি বলছে দেখো তো, সমষ্টি মানে কি, প্লাস, শেষ। এটা সময় আমাদের কি প্রমাণ করতে হবে, আমরা নেক্সট অংশে আসি। দেখো বলছে তো তৃতীয় বাহুর, আমরা এখন কিন্তু এই যে এই 2টা বাহু নিয়ে কাজ করছি। এই 2টা বাহু নিয়ে যদি কাজ করি, আমাদের অবশিষ্ট বাহু কোনটা আছে, এই যে বিসি বাহুটা আমাদের অবশিষ্ট আছে। তাহলে তৃতীয় বাহু বলতে কোনটা বোঝাচ্ছে, এই বিসি বাহুটাকে বোঝাচ্ছে। ওকে স্যার, তৃতীয় বাহু বলতে আমাদের এখানে বিসি বাহুটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আসো, বলছে হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের উপর। আচ্ছা, এখন দেখো, আমরা শুরুতে কি বলছিলাম চিত্র আঁকার সময়, এই বিসি বাহুর মধ্যবিন্দু কোনটা, ডি। তো মধ্যবিন্দু মানে কি, এই মধ্যবিন্দুটা হচ্ছে আমার এই বিসি বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে আমার সিডি। ওকে, এই যে আমার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই মধ্যবিন্দু ডিটা বিসি বাহুকে সমান 2টা অংশে ভাগ করছে, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে আমার সিডি। এখানে কি বলছে দেখেন, তৃতীয় বাহুর অর্ধেকের উপর। তাহলে আমাদের তৃতীয় বাহুর অর্ধেক বিডি এটাও হইতে পারে, তৃতীয় বাহুর অর্ধেক সিডি এটাও হইতে পারে। তুমি চাইলে বিডি নিয়েও কাজ করতে পারো, সিডি নিয়েও কাজ করতে পারো। ওকে, তাহলে আমরা বিডিটা নিচ্ছি, যেটা আগে আছে সেটা। তৃতীয় বাহুর অর্ধেকের উপর কি করতে হবে, অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি বলছে ভাইয়া, স্কয়ার দিতে হবে। তো ভাই স্কয়ার দিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বুঝলাম। এরপর কি বলছে দেখো, ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর। আচ্ছা, এখন সমদ্বিখণ্ডক মধ্যমা বলতে আমরা কি বুঝি স্যার, আমি একটু সংক্ষেপে বলতেছি, যারা জানেন তাদের কিন্তু আরেকবার রিভাইজ হয়ে যাচ্ছে, বিরক্ত হয়েন না। ধরুন আমাদের এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, আমাদের এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, তো এখন আসেন আমরা মধ্যমা বলতে কি বুঝি। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাকে আমরা কি বলি স্যার, মধ্যমা বলি। ওকে, তাহলে দেখেন আমার এই এবিসি ত্রিভুজের এ কিন্তু একটা শীর্ষবিন্দু, আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা, বিসি। তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে অপর বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা অ্যাডিনা সংযোগ সরল রেখা। তাহলে আমার এই অ্যাডিটাই হবে কি স্যার, অ্যাডিটাই হবে আমার মধ্যমা। ঠিক আছে স্যার, আমি আবার বলতেছি, মধ্যমা কাকে বলে, মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু, এখানে এ শীর্ষবিন্দু আছে, বি শীর্ষবিন্দু আছে, সি শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাকে আমরা কি বলি স্যার, মধ্যমা বলি। ওকে, এরপর কিন্তু এখানে আরেকটা শব্দ আছে, সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক মধ্যমা যেই কথা, এমনি মধ্যমা কিন্তু সেম কথা। তাহলে সমদ্বিখণ্ডক বলতে এখানে কি বোঝাচ্ছে আবার এক্সট্রা করে, মানে নতুন কিছু এক্সট্রা করে বোঝাচ্ছে না, এমনি মধ্যমা যে জিনিসটা বোঝায়, সমদ্বিখণ্ডক মধ্যমা কিন্তু সেম জিনিসটা বোঝায়। সমদ্বিখণ্ডক মানে কি, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে তোমাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। এই যে দেখো, আমার এই অ্যাডি মধ্যমাটা বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করছে না, হ্যাঁ। এই যে আমার এই অ্যাডি মধ্যমাটা বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করছে না, হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি না, আমার এই অ্যাডিটা হচ্ছে কি মধ্যমা, সমদ্বিখণ্ডক মধ্যমা। ওকে, সমদ্বিখণ্ডক মধ্যমা কেন বলছে, কারণ হচ্ছে আমার এই মধ্যমাটা যার মধ্যবিন্দুর সাথে যুক্ত হয়েছে, এই মধ্যমাটা যার মধ্যবিন্দুর সাথে যুক্ত হয়েছে তাকে সমান 2 ভাগে ভাগ করছে, তাই আমরা সমদ্বিখণ্ডক মধ্যমা বলতেছি। ওকে স্যার, তাহলে আমাদের এই চিত্রের ক্ষেত্রে সমদ্বিখণ্ডক মধ্যমা কেমন আমরা আঁকতে পারি, ভাইয়া একটু আগে বললাম মধ্যমা মানে কি, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু,
এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলি। ওকে, তাহলে আমরা এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুকে কি করে দিচ্ছি, সংযুক্ত করে দিচ্ছি। তাহলে আবার এই অ্যাডিটাই হচ্ছে সমাধিখণ্ডক মধ্যমা। ওকে স্যার, আমার এখানে অ্যাডিটাই হচ্ছে কি সমাধিখণ্ডক মধ্যমা। ঠিক আছে, আচ্ছা আমার এখানে অ্যাডিটাই হচ্ছে তৃতীয় বাহু বিসি এর সমাধিখণ্ডক মধ্যমা। আচ্ছা এখানে কি বলছে দেখেন তাহলে, ওই বাহুর সমাধিখণ্ডক মধ্যমা। ওই বাহু বলতে কি স্যার, ওই বাহু বলতে কি, ওই বাহু বলতে হচ্ছে এই যে তৃতীয় বাহু আছে না, তৃতীয় বাহুকে বোঝাইছে। তাহলে ওই বাহুর অর্থাৎ তৃতীয় বাহুর সমাধিখণ্ডক মধ্যমার উপর, তাহলে তৃতীয় বাহুর সমাধিখণ্ডক মধ্যমা কোনটা, অ্যাডি। আচ্ছা তাহলে আমরা অ্যাডিটা লিখলাম সমাধিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি স্যার, মাথার উপর স্কয়ার দিতে হবে, স্কয়ার দিলাম, সমষ্টির প্লাস দিলাম দ্বিগুণ, দ্বিগুণ বলছে তাই আমরা এখানে 2 দিলাম। বুঝতে পারছি আমরা দেখে। তাহলে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলো আমাদের বিশেষ নির্বাচনটা কি লেখা যায় ওটা একটু দেখি। আচ্ছা আসেন আমি তাহলে বিশেষ নির্বাচনটা একটু দেখি। আমরা কি করছি, শুরুতে একটা ত্রিভুজ আঁকছি। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা কি হবে স্যার, ABC হচ্ছে একটা ত্রিভুজ। আমার এখানে ABC হচ্ছে একটা ত্রিভুজ যার BC বাহুর সমাধিখণ্ডক মধ্যমা হচ্ছে AD। প্রমাণ করতে হবে যে এই জিনিসটা। তাহলে স্যার আপনারা লিখে নেন বিশেষ নির্বাচনটা, আমি বলতেছি। আমার মনে করি ABC একটা ত্রিভুজ যার BC বাহুর সমাধিখণ্ডক মধ্যমা হচ্ছে AD, দাড়ি। প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। আমি লাস্টবারের মতো আবার বলতেছি, মনে করি ABC ত্রিভুজের BC বাহুর সমাধিখণ্ডক মধ্যমা AD, দাড়ি। প্রমাণ করতে হবে যে এই জিনিসটা। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের একটু অঙ্কন লাগবে এই প্রমাণটা করার জন্য। আপনাদের বই কিন্তু অঙ্কটা দেওয়া নাই, বাট আমি প্রেফার করবো হচ্ছে, আমি আপনাদেরকে পরামর্শ দিব হচ্ছে আপনারা অঙ্কনটা দিবেন। ভাই এখন আপনাদেরকে বলে দিচ্ছে অঙ্কনটা, আপনারা একটু অঙ্কনটা দিবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রমাণটা একটু দেখতে সুন্দর লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা তো এখন আসেন অঙ্কন জিনিসটা আসলে কি, ধরেন অনেক সময় কি হয় প্রশ্নে আপনার চিত্র আঁকার জন্য কিছু হিন্টস বা দিক নির্দেশনা দেওয়া হয় আর কি। তো এখন প্রশ্নের দেওয়া দিক নির্দেশনা অনুসারে আপনি একটা চিত্র আঁকছেন, বাট ওই প্রশ্ন নির্দেশিত চিত্রটা কিন্তু আপনার প্রমাণের জন্য অনেক সময় যথেষ্ট হয় না। আপনার প্রমাণের জন্য চিত্রকে অনেক সময় কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে, এডিট করার প্রয়োজন পড়ে। এখন আপনার প্রমাণের স্বার্থে চিত্রে যেসব নতুন নতুন আপনি এডিট করছেন, ওইসব নতুন নতুন এডিট হচ্ছে আমরা অঙ্কনের মধ্যে তুলে ধরি। এই জিনিসটা হচ্ছে আমাদের অঙ্কন। ঠিক আছে, আচ্ছা তো এখন আমার অঙ্কনটা কি হবে, অঙ্কনটা হবে হচ্ছে, ভাইয়া লিখে দিচ্ছি, অঙ্কনটা হবে হচ্ছে আমাদের A শীর্ষবিন্দু হতে BC বাহুর উপর, A শীর্ষবিন্দু হতে BC বাহুর উপর AE লম্ব আঁকি। ওকে, তাহলে দেখেন A শীর্ষবিন্দু হতে BC বাহুর উপর AE লম্ব আঁকি। তাহলে আমি একটু কথাটা লিখে দিচ্ছি, A শীর্ষবিন্দু হতে BC বাহুর উপর AE লম্ব আঁকি। ওকে, এটা আমরা কোন চিত্রে, চিত্র 1। এরপর লিখবেন হচ্ছে আবার দিয়ে লিখবেন হচ্ছে আবার A শীর্ষবিন্দু হতে BC বাহুর বর্ধিতাংশের উপর, A শীর্ষবিন্দু হতে BC বাহুর বর্ধিতাংশের উপর AE লম্ব আঁকি। ব্র্যাকেটে এভাবে লিখে দিবেন হচ্ছে চিত্র 2। এটাই হচ্ছে আমাদের অঙ্কন। ওকে, তাহলে আপনার অঙ্কনটা হচ্ছে A শীর্ষবিন্দু হতে BC বাহুর উপর AE লম্ব আঁকি, ব্র্যাকেটে চিত্র 1 লিখলাম। এরপর লিখবেন আবার A শীর্ষবিন্দু হতে BC বাহুর বর্ধিতাংশের উপর AE লম্ব আঁকি। এটা হচ্ছে আপনার অঙ্কন আঁকি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে না বোঝার মতো কঠিন কিছুই নাই। আমরা
প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণটা একদম ইজি, ক্লাসটা আপনারা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমাদের প্রমাণটা হচ্ছে 3টা ধাপে আমরা করব। আমাদের প্রমাণটা আমরা 3টা ধাপে করব, ওকে? তাহলে আপনারা সবাই ধাপ 1টা খেয়াল করেন। এখন দেখো তো আমরা ধাপ 1 এর মধ্যে হচ্ছে এই যে এ বি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ওকে? আচ্ছা, একটু দেখেন, আমাদের একটা কথা বলি। ধরেন আপনার এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর লম্ব হচ্ছে এই রেখাটা। তাহলে যদি লম্ব হয়, আমরা জানি হচ্ছে উভয় পাশে 90 ডিগ্রি কি উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়। এখন এই রেখাটা যদি কোনো একদিকে হেলে যায়, দেখেন তো এই রেখাটা যদি কোনো একদিকে হেলে যায় এইভাবে, তাহলে যে কোনো এক পাশে কি উৎপন্ন হয়, যে কোনো এক পাশে হচ্ছে আপনার স্থূলকোণ উৎপন্ন হয়, আর অপর পাশে হচ্ছে আপনার কি উৎপন্ন হয়, সূক্ষ্মকোণ উৎপন্ন হয়। ঠিক আছে স্যার? আশা করি বুঝতে পারছেন। আবার এই রেখাটা যদি এই দিক দিয়ে হেলে যাইতো, সেই ক্ষেত্রে কি হইতো? সেই ক্ষেত্রে হচ্ছে এই পাশে স্থূলকোণ আর এই পাশে হচ্ছে আপনার সূক্ষ্মকোণ উৎপন্ন হইতো আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, এই যে দেখেন তো আপনার এই এডি রেখাটা দেখেন তো একটু করে এইভাবে হেলানো না? তাহলে আমরা কি বলতে পারি না আপনার এই কোণটা স্থূলকোণ? এই যে দেখেন না, আপনার এটা লম্ব ছিল, তো এটা এই দিক থেকে একটু হেলে গেছে এই চিত্রটার ক্ষেত্রে। তাহলে আপনার এই পাশে কোণটা স্থূলকোণ, সেমটা হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে। ধরেন আপনার এটা লম্ব ছিল, এটা একটু করে এইভাবে হেলে গেছে, তাহলে আপনার এই পাশে যে কোণটা আছে এই কোণটা স্থূলকোণ, আর এই পাশে যে কোণটা আছে এটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ, ওকে? তাহলে আমি যদি বলি আপনার এই কোণটা হচ্ছে স্থূলকোণ আর এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, ওকে? স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি এর চেয়ে বড়, 180 ডিগ্রি এর থেকে ছোট কোণকে আমরা স্থূলকোণ বলি। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ 1 এর প্রমাণ এর ধাপ 1 নম্বর একটু খেয়াল করুন সবাই। ত্রিভুজ ABDA, আচ্ছা ত্রিভুজ ABDA কোণটা স্থূলকোণ, ডি কোণটা স্থূলকোণ না? কোণ ADB, কোণ ABD হলো স্থূলকোণ, ABD হলো স্থূলকোণ, ওকে? আচ্ছা, বুঝলাম। আপনার কোণ ডিটা হচ্ছে স্থূলকোণ, ওকে? যে কোণটাকে বলছেন ওটাকে মাঝখানে রাখবেন আর কি, আর সামনে পিছনে AB এগুলো যাই হোক কোনো সমস্যা নেই। মানে আপনার কোণ এটা এভাবে লেখা যায় কথা, কোণ ADB এভাবে লেখা সেম কথা। মানে আপনি যে কোণটার কথা বলতেছেন ওটা অল টাইম মাঝখানে থাকবে, ওকে? আচ্ছা, তো এখন দেখেন আপনার এই যে BD বাহু আছে না, BD বাহুর উপরে অথবা BD বাহুর বর্ধিতাংশের উপরে, BD বাহুর বর্ধিতাংশের উপর এই যে AD বাহুর লম্ব বিক্ষেপ কোণটা DE। এই যে দেখেন আপনার এটা হচ্ছে BD বাহু, এটা হচ্ছে আপনার BD বাহু, ওকে? এই BD বাহুর বর্ধিতাংশের উপর, অর্থাৎ আমরা BD বাহুটাকে ধরেন C পর্যন্ত বর্ধিত করছি। এই যে BD বাহুকে আমরা C পর্যন্ত বর্ধিত করছি, ওকে? তাহলে BD বাহুর বর্ধিতাংশের উপর AD বাহু, আপনার এটা হচ্ছে AD বাহু, BD বাহুর বর্ধিতাংশের উপর AD বাহুর লম্ব অভিক্ষেপ কোণটা স্যার? এই যে লম্ব অভিক্ষেপ আঁকার জন্য আমাদের লম্ব আঁকতে হয়। আমরা কিন্তু লেকচার 1 এ বলছি, যারা লম্ব অভিক্ষেপ কনসেপ্টটা বুঝেন না আপনারা আমাদের লেকচার 1টা দেখে আসতে পারেন। তাহলে আমাদের BD বাহুর বর্ধিতাংশের উপর AD বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে এই যে আপনার এটা নাম DE, আপনার DE হচ্ছে এই যে এই DEটা হচ্ছে আপনার লম্ব অভিক্ষেপ BD বাহুর উপরে AD বাহু, ওকে? এই যে আমি যে অংশটা কলম দিয়ে গাঢ় করে দিচ্ছি ওইটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ BD বাহুর বর্ধিতাংশের উপর AD বাহু। ঠিক আছে, আমি একটু কথাটা লিখতেছি এখানে। দেখেন যে BD বাহুর বর্ধিতাংশের উপর AD বাহুর লম্ব বিক্ষেপ, AD বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে কোনটা স্যার? DE, ওকে? আচ্ছা, এখন দেখেন
আমরা উপপাদ্য 3 কি হিসেবে জানতাম? স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। ওকে, তাহলে এখন ত্রিভুজ ABDA স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পাই। কথাটা আমরা একটু লিখে ফেলবেন। কি লিখবেন? এখন ত্রিভুজ ABD এই ত্রিভুজটা, এই ত্রিভুজে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পাই। আমরা কি জানি যে এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর, তাহলে আমাদের এই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এই যে AB। এই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? AB। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই স্থূলকোণের বিপরীত বাহু AB বাদে অপর দুই বাহু কোনটা? এই AD বাহু এবং BD বাহু, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ওই দুই বাহুর, মানে এই দুই বাহুর যে কোনো একটা। তাহলে আমি এই দুই বাহু থেকে যে কোনো একটা নিলাম BD বাহু, ওই দুই বাহুর যে কোনো একটা, এবং তার উপর তুমি এই দুই বাহু থেকে যে বাহুটা নিছো তার উপর, মানে আমি এই দুই বাহু থেকে কাকে চুজ করছি? BD বাহুকে চুজ করছি। তাহলে BD বাহুর উপর অপর বাহুর, অর্থাৎ এই AD বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা? DE। তাহলে আমি লম্ব অভিক্ষেপটা নিলাম DE। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণের সমষ্টি সমান। এটা হচ্ছে আপনার স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, আমাদের উপপাদ্য 3। তাহলে আমরা এটাকে 1 নম্বর দিলাম। ওকে স্যার, আমি এইটা একটু এখানে লিখে রাখতেছি, আমাদের পরবর্তীতে লাগবে, তো আমি এখন এটা মুছে দিব। আমি একটু এখানে এটা লিখে রাখতেছি। তাহলে AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার প্লাস 2 ইন্টু BD ইন্টু DE। ওকে, সরি। তাহলে আমরা আমাদের প্রমাণের ধাপ 1 শেষ করলাম। আমরা ধাপ 1 এ স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতিটা লিখলাম। ধাপ 2 এ হচ্ছে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতিটা লিখব। দেন আমাদের প্রমাণটা চলে আসবে খুবই সহজে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে ধাপ 2। ধাপ 2 এ দেখেন আমরা ধাপ 1 এ হচ্ছে ত্রিভুজ ABD নিয়ে কাজ করছি। আমরা ধাপ 2 এ হচ্ছে ADE এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ধাপ 1 এ হচ্ছে আমরা ADE এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। ধাপ 1 হচ্ছে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। ধাপ 2 এ হচ্ছে আমরা ADE এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন ত্রিভুজ ADE কোণ ADE হলো কি কোণ? সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমরা একটু আগে তো আপনাকে বললাম যে আমার এখানে এই ডি কোণটা হচ্ছে স্থূলকোণ, আর এই ADB এই কোণটা স্থূলকোণ, আর ADE এই কোণটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। এটা একটু আগে তো বললাম। ওকে, তাহলে আমরা বলতে পারি না আমার ADE এই ত্রিভুজটা, এই ডি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমার এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা স্থূলকোণ হলো সূক্ষ্মকোণ লিখলাম। আচ্ছা, এখন আসেন আপনার এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আপনার AE। এই সূক্ষ্মকোণটার বিপরীত বাহু কোনটা স্যার? AE। ওকে, আচ্ছা, একটু আমি আপনাদেরকে বলি। আমরা ধাপ 1 এ হচ্ছে এইটা নিয়ে কাজ করছি। আমাদের ধাপ 2 এ হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে, না এই ADC এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের ধাপ 2 এ হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি। এই যে ধাপ আমাদের এটা কি হবে? এটা ADC হবে, ADC। অর্থাৎ আমাদের ধাপ 1 হচ্ছে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, আর ধাপ 2 হচ্ছে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে।
ওকে, এই ত্রিভুজটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাডিস ত্রিভুজে কোণ ADE হলে সূক্ষ্মকোণ, অর্থাৎ আমার এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা এখন আসেন আমার ত্রিভুজ ADCA, এরপর আমরা এখানে আমি এই লাইনটা একটু বলতেছি, একটু ওয়েট করেন। ত্রিভুজ ADCA সূক্ষ্মকোণের ক্ষেত্রে, ত্রিভুজ ADCA সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই, এই কথাটা লিখবেন। কি লিখবেন, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমার এই ABC ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা, এই যে এইটা AC বাহু হচ্ছে আমার সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আপনার এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটাও কিন্তু কাউন্ট করতে পারেন। কখন কাউন্ট করবেন, যদি আপনি ADE এই ত্রিভুজটা নিয়ে কাজ করেন। বাট আমি কাজ করতেছি হচ্ছে ADC এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। যেহেতু আমি ADC এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমার সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমার AC এটা। ওকে স্যার, তাহলে আসেন ADCA সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি হতে পাই। বইয়ের 4 নম্বর উপপাদ্যটা কি পাই, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে আমার AC² = অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অপর দ্বিবাহু কোনটা, একটা হচ্ছে আপনার AD বাহু আর একটা হচ্ছে আপনার CD বাহু। একটা হচ্ছে আপনার AD বাহু আর একটা হচ্ছে আপনার CD বাহু। তাহলে AD² + CD²। ওকে, এখন হচ্ছে ওই দ্বিবাহুর যে কোনো একটি, তাহলে আপনার এই দুইটা বাহু আছে না, এই দুইটা বাহুর যে কোনো একটি আপনারা নিতে পারেন। তাহলে আমি এই দুইটা বাহু থেকে CD বাহুটাকে নিলাম এবং CD বাহু, তাহলে আপনি যে বাহুটাকে নিয়েছেন এই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর বলতে কার উপর, এই CD বাহুর উপর, অর্থাৎ আপনি যাকে নিয়েছেন আর কি, এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে এই CD বাহুর উপর AD বাহুর লম্ব বিক্ষেপ কোনটা, DE না, এই যে আপনার এটা হচ্ছে আপনার CD বাহু। এই CD বাহুর উপর এটা হচ্ছে আপনার AD বাহুর লম্ব বিক্ষেপ কোনটা স্যার, এই যে DE, এটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। CD বাহুর উপর এই CD বাহুর উপর AD বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে আপনার DE। ওকে, আবার বলতেছি যারা লম্ব বিক্ষেপ কনসেপ্টটা বুঝেন না, তারা হচ্ছে আমাদের লেকচার 1টা করে আসতে পারেন। ওকে, লম্ব বিক্ষেপটা আমি লিখলাম DE, এই দ্বিগুণের এই লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম, দ্বিগুণ যেহেতু বলছে 2 দিছে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এখানে একটা খালি রাখছিলাম, কথাটা আপনারা কি লিখতে পারেন, একটা কথা খালি রাখছিলাম, এটা হচ্ছে আমার CD বাহুর উপর, CD বাহুর উপর এই যে CD বাহুর উপর AD বাহুর লম্ব বিক্ষেপ কোনটা, AD বাহুর CD বাহুর উপর AD বাহুর লম্ব বিক্ষেপ কোনটা স্যার, DE। CD বাহুর উপর AD বাহুর লম্ব বিক্ষেপ কোনটা স্যার, DE। এই কথাটা একটু লিখেন, আমি কথাটা হুট করে মাত্রা থেকে চলে গেছিল আর কি। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আমি এটা একটু লিখতেছি, এখানে একটু লিখে রাখতেছি। AC² = AD² + CD² - 2 × CD × DE। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলতেছি, দেখেন আমাদের ধাপ 1 হচ্ছে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, ত্রিভুজ ABD এই ত্রিভুজটা নিয়ে। ধাপ 2 হচ্ছে আমাদের ত্রিভুজ ACD এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করছি। ওকে, তাহলে আমাদের ধাপ 3 হচ্ছে এই প্রমাণের শেষ ধাপ। আপনারা বিরক্ত হবেন না, অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করে তারপরে হচ্ছে যাবেন সবাই। ক্লাসটা ভালো লাগলে বসে কিন্তু সবাই সাবস্ক্রাইব করবা। প্লাস হচ্ছে তোমাদের স্কুলের যে গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, ওইখানে হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো তুমি তোমার এমন অনেক ফ্রেন্ডস আছে যারা হচ্ছে মানে টাকা পয়সার জন্য হয়তো তোমার মতো ভালো ভালো কোচিং সেন্টার, ভালো ভালো স্যারের কাছে অথবা বাসায় প্রাইভেট টিউটর রেখে কিন্তু পড়াশোনা করতে পারে না। এখন তাদের কাছে যদি তুমি ক্লাসগুলো শেয়ার করে দাও, ওই ক্ষেত্রে হচ্ছে তারা ওইসব টপিকে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু তারা ওইসব টপিক হচ্ছে তারা খুব সুন্দর করে শেষ করতে পারবে। এখন তুমি এই যে ওর উপকারটা করছো, মহান আল্লাহ তাআলা কিন্তু তোমার অন্য কোনো এক দিয়ে তাকে তোমাকে কিন্তু প্রতিদান দিবে। তুমি যে আরেকটা বন্ধুর উপকার করছো, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে অন্য কোনো একটা দিক দিয়ে তোমাকে এই উপকার প্রতিদানটা আরো বহুগুণে বৃদ্ধি করে তোমাকে ফেরত দিবে।
তাই সবার কাছে অনুরোধ করতেছি আমাদের আজকে ক্লাসটা তোমরা অবশ্যই তোমাদের স্কুলের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যে কোনো গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা ধাপ 3টা একটু দেখি। 1 নং যোগ 2 নং করে পাই। আমাদের 1 নম্বর এবং 2 নম্বর যোগ করতেছে। আমাদের 1 নম্বর কোনটা ছিল? এই যে এটা ছিল আমাদের 1 নম্বর, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে আমরা দুটোটা যোগ করতেছি। ab স্কয়ার যোগ ac স্কয়ার। বামে যারা আছে তাদেরকে বামে যোগ করতেছি। তাহলে আমার বামে কোনটা কোনটা আছে? এই দুটো বামে ছিল, এই দুটোকে এখানে লিখলাম। বাকিগুলো ডানে যারা আছে ডানে ওদেরকে যোগ করতেছি ডানে। তাহলে ad, আমি এখন এটা লিখতেছি ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস 2 ইনটু bd ইনটু de। ওকে, এরপর হচ্ছে আমার এটা লেখা শেষ। এখন হচ্ছে আমি এই পার্টটা লিখতেছি ad স্কয়ার প্লাস cd স্কয়ার মাইনাস 2 ইনটু cd ইনটু de। আমি এই পার্টটা লিখলাম। ওকে, আচ্ছা এখন একটু দেখো সবাই, এখন একটু দেখো আমার এখানে এই যে শুরুতে আমি কি কথা বলছিলাম, শুরুতে ক্লাসে একদম শুরুতে বলছিলাম হচ্ছে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই কথাটা মানে কি? এই ডি মধ্যবিন্দুটা হচ্ছে বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিডি বাহু, একটা হচ্ছে আমার সিডি বাহু। এই যে দেখো তোমার এটা ধরো, এটা যদি বিসি বাহু হয়, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এই ডি মধ্যবিন্দুটা বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে আমি লিখতে পারি না যে বিডি ইকুয়াল টু সিডি, কারণ হচ্ছে আমার ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাই সমান 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 2 অংশে ভাগ করছে, তাই আমি এখানে সমান দিলাম। ঠিক আছে, আর ক্লাসে কোনো অংশ যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইকে বলবা। ভাইকে কমেন্ট বক্সে বলতে পারো, ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করে প্রশ্ন করতে পারো, অথবা ডিসক্রিপশনে ভাইয়ার ফেসবুক আইডিটা দেওয়া থাকবে, এখানে তুমি চাইলে প্রশ্নটা করতে পারো। ঠিক আছে, তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ ভাইয়াকে নির্দ্বিধায় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি এখন যোগ করলাম। আচ্ছা এখন কি বলছি, এখন এইমাত্র বললাম হচ্ছে তোমাদেরকে বিডি ইকুয়াল টু কি সিডি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করতেছি, ad স্কয়ার প্লাস bd স্কয়ার, আমি সবগুলো আগের মতো লিখতেছি 2 ইনটু bd ইনটু de প্লাস ad স্কয়ার প্লাস cd স্কয়ার মাইনাস 2 ইনটু cd ইনটু de। কিছু করি নাই, শুধুমাত্র লাইনটা আগের মতো লিখে ফেলছি। আচ্ছা এখন দেখেন এখানে cd আছে না স্যার, এখানে cd আছে না, তবে এই সিডিটা মুছে দিয়ে এই সিডিটা মুছে দিয়ে এর বদলে কাকে বসাতে পারি? বিডিকে বসাতে পারি না? আপনার এখানে সিডি ছিল, সিডিকে মুছে দিয়ে আমি বিডিটাকে বসালাম, কারণ দুজনই তো সমান, একজনকে আরেকজন দ্বারা রিপ্লেস করা যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে এখন দেখেন আমার এই অংশটা এবং এই অংশটা আমরা কি করতে পারতেছি, কাটাকাটি করতে পারতেছি। ঠিক আছে, 2bd de, আর এখানে আছে 2bd de। তাহলে এরপর আমরা কি লিখতে পারি? আপনার এখানে ad স্কয়ার কয়টা আছে? 2টা আছে। ওকে, bd স্কয়ার, এখানে cd স্কয়ার আছে না? আচ্ছা তাহলে এখানে দেখেন cd স্কয়ার আছে না, আমি cd স্কয়ারের বদলে এখানে কাকে বসাতে পারি? এই যে cd এর বদলে আমি এখানে bd কে বসাতে পারি। তাই আমি cdটা মুছে দিয়ে এখানে bdটাকে বসাইলাম। শুরুতে আমি কি করছি, cd কে উঠাই দিয়ে bd কে বসাইলাম, এখানেও cd কে উঠাই দিয়ে এখানে হচ্ছে cd কে উঠাই দিয়ে bdটাকে বসাইলাম। ওকে, তাহলে এখানে bd কয়টা হয়ে গেছে? এখন bd হয়ে গেছে আমার 2টা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি হবে, ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তাহলে দেখেন না প্রমাণ হয়ে গেছে না, ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু, এই যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার, এই যে bd স্কয়ার প্লাস ad স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি, ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার। এখানে আপনারা প্রমাণিত কথাটা লিখে দিবেন। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে মোটামুটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণ। আমি যতটুকু পারি সহজে এবং ইন ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ক্লাস নোট করবেন। তারপরে যদি কোনো অংশ বুঝতে কষ্ট হয়, অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে বা যে কোনো মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। আর
এই মাত্র তো ভাইয়া বললাম যে কোনো অংশ বুঝতে সমস্যা হলে ভাইয়াকে প্রশ্ন করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। আর হচ্ছে আমাদের নিকট বিনীত একটা অনুরোধ, যে ক্লাসটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লাস হচ্ছে যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেন নাই তারা কিন্তু অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে এই যে কষ্ট করে এতক্ষণ ক্লাসটা করছেন, লং ডিউরেশন একটা ক্লাস। অফলাইনে হচ্ছে আমরা অনেকক্ষণ ক্লাস করতে পারি, বিরক্ত লাগে না, বাট অনলাইনে কিন্তু লং ডিউরেশনের ক্লাস করাটা অনেক টাফ। তো আপনারা যারা এত কষ্ট করে লং ডিউরেশনে এই ক্লাসটা করছেন, আল্লাহ যাতে আমাদের এই কষ্টটার উত্তম একটা প্রতিদান রেজাল্টের মাধ্যমে দেয়, আমি সেই আশাটা করতেছি। সবাইকে আজকে ক্লাসটা করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।